আসসালামু আলাইকুম সকলকে। এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমরা তোমাদের 4th উইকের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট নিয়ে একটি ক্লাস নিব। এখন এই কথা বলার পর নিশ্চয়ই মনে মনে তোমরা আমাকে বকা দিচ্ছ যে ভাইয়া আপনি আসছেন এখানে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে, আমরা তো অলরেডি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমরা 4th উইকের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো। আমরা এটার উপর একটা প্রথম ক্লাস নিয়েছি, সেকেন্ড ক্লাসটা আপলোড দিতে আমরা লেট করছি, কিন্তু এই ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে তোমাদের একটা সিকিউ আসবেই আসবে, এবং আমি চাই যে তোমরা কেমিস্ট্রিতে যেন সবাই এ প্লাস পাও, এবং কেমিস্ট্রিতে প্লাস পাওয়া একদমই সহজ। তো এখানে যে তিনটে টপিক আমাদের রয়েছে, এই তিনটে টপিক থেকে একটা প্রশ্ন এইচএসসি 21-এর পরীক্ষা যদি এইচএসসি তে হয়, এইচএসসি তে কনফার্ম, এইচএসসি 21-এর সিকিউ হিসেবে এটা কনফার্ম, এই তিন টপিক থেকে একটা বা দুইটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসা। সো দ্যাটস ওয়াই এখান থেকে এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটা টপিকই খুব ভালো করে বোঝা গুরুত্বপূর্ণ। আমি জানি আমার স্টুডেন্টরা এই তিনটা টপিকই পারে, তাও আমি আবার তাদের একটু রিভিউ করে দিব যেন এইচএসসি থেকে কোনোভাবেই আমার স্টুডেন্টরা না আটকায়। তো চলো আমরা তাহলে ক্লাস শুরু করি। তো আমরা প্রথমে এই তিনটা জিনিস আসলে কি, এই তিনটা জিনিস হচ্ছে আসলে আমাদের হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। এই তিনটা জিনিসকে আমাদের পর্যায় ভিত্তিক ধর্ম বা পিরিয়ডিক ক্যারেক্টারিস্টিক, এগুলো পর্যায়ভিত্তিক ধর্ম। এই পর্যায়ভিত্তিক ধর্ম বোঝার জন্য আমাদের পর্যায় সারণী বুঝতে হবে। তো আমরা পর্যায় সারণী যদি বলি, যে আমাদের পর্যায় সারণী তো বিশাল একটা জিনিস। একদম প্রথম যে পর্যায় সারণী তৈরি করা হয়েছিল, সেটা তৈরি করা হয়েছিল কিন্তু আমাদের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। তারপর পারমাণবিক সংখ্যা, এখন পর্যায় সারণীর ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। এই পর্যায় সারণীতে আমাদের দুইটা জিনিস আছে। এই বরাবর যে জিনিসগুলো থাকে, এই বরাবর যে আমাদের পরমাণুগুলা থাকে, আর দেখা যায় এরকম নিচ বরাবর পরমাণুগুলা থাকে। সো বাম থেকে ডান সাইডে থাকে, উপর থেকে নিচে থাকে। সেটা বেসিক্যালি বলি আমরা বাম টু ডান, আর এই জায়গাটাকে আমরা বলি উপর থেকে নিচে, উপর থেকে নিচে। এই আমাদের ক্যারেক্টারিস্টিক। এই যে উপর থেকে নিচ, বাম থেকে ডান, উপর থেকে নিচ। তো এই যে বাম থেকে ডান, এগুলাকে বেসিক্যালি বলি আমরা পর্যায় বলি, এগুলাকে কি বলি? আমরা পর্যায় বলি। আর এই উপর থেকে নিচে যারা থাকে তাদেরকে বলি আমরা গ্রুপ বলি। তো আমাদের পর্যায় সারণীতে গ্রুপ কয়টা আছে? গ্রুপ আছে 18টা। পর্যায় কয়টা আছে? পর্যায় আছে আমাদের 7টা আছে। এটাও কিন্তু ইভলভড হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। একদম সর্বাধুনিক যে পর্যায় সারণী, এখানে আমাদের গ্রুপ 18টা, পর্যায় 7টা। এখন এই যে আমাদের গ্রুপ এবং পর্যায় রয়েছে, এই গ্রুপ এবং পর্যায় ভিত্তিক কিছু বৈশিষ্ট্য দেখা যায় আমাদের। এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় যে বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে। সো আমাদের যত ধর্ম আছে, মেজরিটি ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। মনে রাখবা, বাম থেকে ডানে যে ঘটনাটা ঘটবে, উপর থেকে নিচে তার বিপরীত ঘটনা ঘটবে। বাম থেকে ডানে গেলে যদি হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। বাম থেকে ডানে গেলে যদি বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। এখন আমাদের চার কিছু বৈশিষ্ট্য আছে যারা বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। এদের ছাড়া বাম থেকে ডানে হ্রাস পায়, বাম থেকে ডানে হ্রাস পায়, বাম থেকে ডানে কি হয়? হ্রাস পায়। এই বাম থেকে ডানে গেলে হ্রাস পায় কারা কারা? বাম থেকে ডানে গেলে হ্রাস পায় কিছু বৈশিষ্ট্য আছে। বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, এরকম অল্প কিছু। যেমন হচ্ছে আমাদের পরমাণুর আকার, পরমাণুর আকার হচ্ছে যে আমাদের বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। তারপর হচ্ছে যে আমাদের অক্সাইডের ক্ষারকীয় ধর্ম, যে অক্সাইড আছে এই অক্সাইডের ক্ষারকীয় ধর্ম, অক্সাইডের ক্ষারকীয় ধর্ম। দেন হচ্ছে যে আমাদের ধাতুর বিজারক, আমাদের দেখে ধাতব ধর্ম, ধাতব ধর্ম। তারপর হচ্ছে আমাদের তড়িৎ ধনাত্মকতা। তো এরকম আমাদের কিছু ধনাত্মকতা, নট ঋণাত্মকতা। তো এগুলো আমাদের বাম থেকে ডানে গেলে কি হয়? হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। তো এদের মধ্যে আমাদের এই তিনজন পড়তেছে না। আমাদের যে তিনটা আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এদের মধ্যে পড়ছে না। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এদের মধ্যে পড়ছে না। তো এই যে তিনজন এদের মধ্যে পড়তেছে না, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এদের মধ্যে পড়ছে না, না পড়ার মানে কি? যে এই তিনজন বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। এই তিনজনের যে ক্যারেক্টারিস্টিক আছে বা বৈশিষ্ট্য আছে, যদি আমরা বলি এই তিনজনের একটা কমন ক্যারেক্টারিস্টিক কি হবে? বাম থেকে ডানে যত যাবে আয়নীকরণ শক্তি বাড়বে, বাম থেকে ডানে যত যাবে ইলেকট্রন আসক্তি বাড়বে, বাম থেকে ডানে যত যাবে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, উপর থেকে নিচে যত যাবে এরা সবাই প্রত্যেকে কমতে থাকবে। ঠিক আছে? এখন আসো যে আমরা এই জায়গা থেকে হচ্ছে যে এদের বোঝার চেষ্টা করি যে আয়নীকরণ শক্তিটা কি, ইলেকট্রন আসক্তি কি, তড়িৎ ঋণাত্মকতা কি, এবং এখান থেকে কেমন সিকিউ আসবে।
কারণ তোমরা অলরেডি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ফেলেছো। তো কেমন সিকিউ এই জায়গা থেকে আসবে এবং তুমি কিভাবে জিনিসগুলো অ্যান্সার করে তুমি হাইয়েস্ট মার্ক তুলে নিয়ে আসতে পারবে, সেটা নিয়ে হচ্ছে যে আমাদের কথা। তো আসো আমরা হচ্ছে প্রত্যেকটা বিষয় আসলে বোঝার চেষ্টা করি ফার্স্টে, তারপর আমি তোমাদের কিছু মডেল সিকিউ করাবো। এখন থেকে আমি চিন্তা করেছি তোমাদের অ্যাসাইনমেন্ট আমি এই কাজটা করব যে আমি তোমাদের প্রতিটা অ্যাসাইনমেন্টের সাথে কেমিস্ট্রি বিশেষ করে মডেল কিছু সিকিউ আমি তোমাদের করাবো। মডেল সিকিউ করালে কি হবে, তুমি সিকিউর বিষয়ে আইডিয়া পেয়ে যাবে। এখন আসো যে আমরা যেখানে যেতে চাচ্ছি সেটা হচ্ছে আয়নীকরণ শক্তিতে যেতে চাচ্ছি। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। এই যে আমাদের আয়নীকরণ শক্তি আছে, এই আয়নীকরণ শক্তির মধ্যে আমরা কি দেখতে পাবো? এই আয়নীকরণ শক্তি মধ্যে আমরা জানি যে আমাদের এই ধরো লিথিয়াম, লিথিয়াম যে আমাদের রয়েছে, এই লিথিয়াম থেকে একটা ইলেকট্রন অপসারণ করে, লিথিয়াম থেকে তুমি কি করবা, একটা ইলেকট্রন অপসারণ করবা। ইলেকট্রন অপসারণ করে একে এই একক ধনাত্মক আয়নে পরিণত করলা। লিথিয়াম, লিথিয়াম থেকে তুমি একটা ইলেকট্রন টেনে বের করে ফেললা। ধরো লিথিয়াম, লিথিয়াম আমাদের কেমন দেখতে, লিথিয়াম দেখতে আমাদের এরকম, প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে এরকম একটা একক ইলেকট্রন আছে। তো এখন তুমি ওর থেকে এই ইলেকট্রনটাকে টেনে বের করে ফেললা। টেনে বের করলে এটা একটা ধনাত্মক চার্জে কনভার্ট হবে। এই ধনাত্মক চার্জে কনভার্ট করতে তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়েছে সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যদি এখানে লিথিয়াম সলিড লিখি, লিথিয়াম সলিড লিখে এখান থেকে একটি ইলেকট্রন বের করে আমি বলি এটা আয়নীকরণ শক্তি, তাহলে আমার পুরোপুরি প্রশ্নটা ভুল হবে। এটা আমাদের বুঝতে হবে যে তোমাকে যদি কোনো আমি একটা কঠিন কোনো কিছু দিই, ধরো তোমাকে আমি লিথিয়াম দিলাম সলিড বা সোডিয়াম দিলাম আমাদের সলিড, এই সলিড স্ট্যাটাস থেকে কিন্তু তুমি আয়নীকরণ শক্তি বের করতে পারবা না। এই আয়নীকরণ শক্তি বের করতে গেলে অবশ্যই কি কি করতে আমাদের, প্রথমে গ্যাসীয় অবস্থায় কনভার্ট করতে হবে। এই জন্য দেখবো আয়নীকরণ শক্তির সংজ্ঞার প্রথমেই বলা আছে যে আমাদের গ্যাসীয় অবস্থায়, একদম শুরু করছে গ্যাসীয় অবস্থায় দিয়ে। আমরা সেটা জানতে চাই না, আমরা বলি যে একটা ইলেকট্রন অপসারণ করলে, বাট গ্যাসীয় অবস্থায় বলতে হবে। সো গ্যাসীয় অবস্থায় এটা হচ্ছে মেইন কথা, প্রথমে আমাদের গ্যাসে কনভার্ট করতে হবে, তারপর তুমি এখান থেকে ইলেকট্রন বের করে একে একক ধনাত্মক আয়নে কনভার্ট করো, কোনো সমস্যা নেই। বাট এখানে কি থাকতে হবে, অবশ্যই গ্যাসীয় কন্ডিশন আমাদের দিতেই হবে। তো আমাদের এই লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস তৈরি করলা বা সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস তৈরি করলা, এই যে একটা ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আয়নে তুমি পরিণত করছো, এই টাইমে কি হয় আমাদের, এই টাইমে কিছু শক্তি শোষিত হবে। এখানে দেখা যায় আমাদের শক্তি শোষিত হয় বা শক্তি প্রয়োজন হয়, একেই বলা হয় আয়নীকরণ শক্তি বলা হয়। একেই কি বলা হয়, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা, কারণ পরীক্ষার মধ্যে তোমাদের বলা দেখলাম যে একটা যে তোমাদের জ্ঞানমূলক নাকি থাকবে না, বাট জ্ঞানমূলক থাকলে আয়নীকরণ শক্তির সংজ্ঞা পরীক্ষার মধ্যে আসবে, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের আয়নীকরণ শক্তির সংজ্ঞা কি হবে আমাদের, গ্যাসীয় অবস্থায়, এটা মাস্ট, গ্যাসীয় অবস্থায় না লিখলে কাটা, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে, বিচ্ছিন্ন পরমাণু কেন বলা হয়েছে, কেন আমরা একটা মোল পরমাণু নিয়ে কাজ করছি, আমরা এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে, এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে, বিচ্ছিন্ন পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করে, পরমাণু থেকে একটি ইলেকট্রন, একটি ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক করে, তাকে একক ধনাত্মক আয়নে, তাকে একক ধনাত্মক আয়নে, তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আয়নীকরণ শক্তি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে, পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, এখানে কিন্তু শক্তি নির্গত হয় না, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, প্রয়োজন হয় দ্যাট মিন্স শক্তির শোষণ হয়, এবং এই জন্য কিন্তু ডেল এইচ এখানে পজিটিভ, শক্তির নির্গত হয় না কিন্তু শক্তির প্রয়োজন হয়, তাকে আমরা কি বলি, তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। তাকে কি বলা হয়, আয়নীকরণ শক্তি বলে, তাকে আয়নীকরণ শক্তি বলে। তাহলে খেয়াল করে দেখো যে আয়নীকরণ শক্তি গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণে শক্তি লাগে তাকে বলে আয়নীকরণ শক্তি। অল্প কিছু আয়নীকরণ শক্তির মান মনে রাখবা, যে সোডিয়াম, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস তৈরি হয় এবং এখানে একটা ইলেকট্রন বেসিক্যালি এখান থেকে অপসারিত হয়। তো অবশ্যই গ্যাসীয় স্ট্যাটাস দিতে হবে, এটা ডেল এইচ এর মানটা জানতে হবে। এবং আরেকটা জানবো পটাশিয়াম জানবো, এটা ডেল এইচ এর মান 496 কিলো জুল পার মোল, আমাদের হচ্ছে প্লাস 496 কিলো জুল পার মোল।
আর হচ্ছে যে আমাদের পটাশিয়াম। দেখো তো, বলো তো আমাকে তোমরা আগে কমেন্টে, পটাশিয়ামের জারণ মান কি বেশি হবে না, মানে পটাশিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে না কম হবে? কারণ এই যে পটাশিয়াম আছে, এই পটাশিয়াম তো হচ্ছে আমাদের নিচে, সোডিয়াম তারপর পটাশিয়াম গ্রুপ, এরা সবাই হচ্ছে গ্রুপ 1 এর মৌল, সোডিয়ামের নিচে পটাশিয়াম, তাহলে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হবে, আমাদের হ্রাস পাবে। সো এর আয়নীকরণ শক্তি হ্রাস আমাদের 419 কিলোজুল পার মোল, এই 419 কিলোজুল পার মোল। আয়নীকরণ শক্তি জিনিসটা কি, আশা করি আমার স্টুডেন্টরা বুঝতে পারছে, কমেন্টে জানাই দিও তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে প্রথম কথা হচ্ছে গ্যাসীয় অবস্থায় হইতে হবে, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে, 1 মোল পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করব আমরা, অপসারণ করে তাকে কি একক ধনাত্মক আয়নে কনভার্ট করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে আমাদের। এই কথাগুলো গুরুত্বপূর্ণ, এই কথাগুলো ভুল করা যাবে না। গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু, ইলেকট্রন অপসারণ, ধনাত্মক আয়ন শক্তির প্রয়োজন, তাকে আমরা কি বলছি, আয়নীকরণ শক্তি বলছি, আয়নীকরণ শক্তি বলছি। এখন এই যে আমাদের আয়নীকরণ শক্তি আছে, এই আয়নীকরণ শক্তি, তাহলে আমাদের কি, আয়নীকরণ শক্তি একটা পর্যায়ভিত্তিক ধর্ম, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে মনে রাখবা এটা একটা পর্যায়ভিত্তিক ধর্ম। এটা কি ধরনের ধর্ম, আয়নীকরণ শক্তি একটা পর্যায়ভিত্তিক ধর্ম। এবং উপর থেকে নিচে গেলে দেখা যায় পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি আমাদের হচ্ছে দেখা যায় এইখানে, তোমাদের বইয়ের ভাষায় না গিয়ে আমরা আমাদের নর্মাল ভাষায় বলি যে আমাদের পরমাণুর আকার বৃদ্ধিতে, পরমাণু এটা কি দেখা যায় পর্যায়ে, বাম থেকে আমরা বলি বাম থেকে ডানে, বাম থেকে ডানে, এটা কি হয় আমাদের বাম থেকে ডানে হচ্ছে বৃদ্ধি পায়, বাম থেকে ডানে হচ্ছে যে এই আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় ও উপর থেকে নিচে হ্রাস পায়, উপর থেকে নিচে আমাদের হ্রাস পাচ্ছে, উপর থেকে নিচে কি হয়, আমাদের হ্রাস পায় এই আয়নীকরণ শক্তি। এখন এখানে একটা স্পেশাল কন্ডিশন রয়েছে, এটাই আমাদের মেইন ফোকাস এবং এটাই তোমাদের পরীক্ষায় সিকিউ আকারে আসবে, বলে দিচ্ছি আবার। স্পেশাল কন্ডিশন, স্পেশাল কন্ডিশনটা হচ্ছে যে আমাদের পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটালে, পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটালের আয়নীকরণ শক্তি বেশি হয়। কারণ কি, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলির মধ্যে তুমি ঝামেলা লাগাইতে যাবে কেন, ঝামেলা লাগাইতে গেলে তারা প্রতিরোধ করবে না যে না আমরা হ্যাপি ফ্যামিলি, আমাদের থেকে একটা ইলেকট্রন সরাই নিতে যাবে কেন, আমরা তো হ্যাপি আছি। আমাদের এই পূর্ণ এবং অর্ধপূর্ণ যে অরবিটাল আছে, এই পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল, পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল যে আমাদের রয়েছে, তাহলে কি কি অরবিটাল রয়েছে, পূর্ণ অরবিটাল এবং এই অর্ধপূর্ণ অরবিটাল, এই পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের আয়নীকরণ শক্তি বেশি হয়, আয়নীকরণ শক্তি বেশি হয়, আয়নীকরণ শক্তি বেশি হয়, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালে আয়নীকরণ শক্তি আমাদের কি হয়, বেশি হয়। ঠিক আছে, এখন আসো এটা আমরা একটা সিকিউ আকারে দেখি। ঠিক আছে, আমরা তোমাদের এই জিনিসগুলো একটু সিকিউ আকারে দেখাই। হ্যাঁ, আমরা এখন থেকে সব প্রশ্নই তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো একটু সিকিউ আকারে দেখানোর চেষ্টা করব। এখন আসো এটাকে যদি আমরা একটু সিকিউ আকারে দেখি, ধরো আমি তোমাকে হচ্ছে যে এরকম একটা বক্স দিলাম, এরকম একটা বক্স দিলাম, এই বক্সের মধ্যে হচ্ছে যে আমি তোমাকে এরকম একটা বক্স দিলাম, এই বক্সের মধ্যে আমি তোমাকে কয়েকটা মৌল দিলাম, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে, এ বি সি, আর এখানে হচ্ছে যে আমি ধরো তোমাকে দিলাম ডি, এ বি সি ডি, আমি তোমাকে কিছু যৌগ দিলাম এভাবে এ বি সি ডি। এখন হচ্ছে যে আমি তোমাকে এ লিখে দিলাম, এ সমান সমান আমি তোমাকে কি লিখে দিলাম, কি লেখা যায় তোমাকে এ সমান সমান, এ সমান সমান আমি তোমাকে লিখে দিলাম হচ্ছে 2p2, এই সমান সমান আমি লিখে দিছি 2p2, আমি তোমাকে কি লিখে দিছি, এই সমান সমান আমি লিখে দিছি 2p2, 2p2 লিখে দিছি। ঠিক আছে, এখন আমি তোমাকে গ নাম্বার প্রশ্নে বা ঘ নাম্বার প্রশ্নে সিকিউ তে বললাম যে গ বা ঘ যে কোনো একটা সিকিউ তে তোমাকে আমি বললাম এ বি সি ও ডি এর মধ্যে আমাদের আয়নীকরণ শক্তির ক্রম করো, এ বি সি ডি এর মধ্যে আয়নীকরণ শক্তির ক্রম করো। এখন আমি তোমাকে বললাম এ বি সি ডি এর মধ্যে আয়নীকরণ শক্তির ক্রম করো। এখন এই যে এ বি সি ডি এর মধ্যে আয়নীকরণ শক্তির যে তুমি ক্রম করবা, কিভাবে তুমি এখান থেকে আয়নীকরণ শক্তির ক্রম করবা, এখন এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি, এখানে ডি। এখন প্রথম কথা তোমার এ কি সেটা জানতে হবে, এ জানলে তার পরের মূল্যটা পর্যায় সারণী অনুযায়ী তার পরের মূল্যটা বি, তার পরের মূল্যটা সি, আর হচ্ছে ডি হবে তার নিচেরটা হবে। ঠিক আছে, এখন হচ্ছে এর মধ্যে বলা আছে 2p2, এখন ভাইয়া আমি 2p2 দিয়ে কেমনে বুঝবো, দেখো তোমাকে আমি যদি 2p2 বলি তার মানে 2p2 আসমান থেকে বড় নেই, এর আগে 1s 2s আছে, তাহলে 1s2 2s2 2p2, ঠিক আছে, 2p2 1s2 2s2 2p2, এটা এ, তাহলে আমাদের এর পারমাণবিক সংখ্যা কত হচ্ছে, আমাদের এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এর পারমাণবিক সংখ্যা কি হচ্ছে 6 হচ্ছে পারমাণবিক সংখ্যা আমাদের হচ্ছে 6, তার মানে এ সমান সমান কি আমাদের, এ সমান সমান আমাদের হচ্ছে কার্বন, এ সমান সমান আমাদের কার্বন, তাহলে এ সমান হচ্ছে আমাদের
কার্বন। তাহলে বি সমান কি বলতো, কার্বনের পরবর্তী কি নাইট্রোজেন, তার পরবর্তী কি বলতো, সি সমান কি হবে অক্সিজেন, ডি সমান কি হবে, কার্বনের নিচে কি আছে, কার্বনের নিচে সিলিকন। তাহলে আমরা এ বি সি ডি প্রত্যেকটা পেয়ে গেছি। এখন তোমাকে বলছে এদের মধ্যে হচ্ছে আয়নীকরণ শক্তির ক্রম করো। এখন তুমি বলবো ভাইয়া, তো ভাই বলার কি আছে, এই এ বি সি, এই এ বি সি তো হচ্ছে যে ভাইয়া বাম থেকে ডানে গেছে, তাহলে সি এর হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, আর এ বি ডি, ডি তো সবার নিচে, তাহলে আমাদের গ্রুপ অনুযায়ী নিচে, তাহলে ডি এর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। বাট ব্যাপারটা হচ্ছে যে দুনিয়া যদি এত সহজ হইতো তাহলে তো সুন্দরই হইতো, তাই না? আর এটা এই জন্য পরীক্ষায় দিবে না যে বেশি সহজ হইলে। তো এখন এখানে একটা নিশ্চয়ই ঝামেলা আছে, সেই ঝামেলার জন্য এই প্রশ্নটা পরীক্ষায় দিছে। তো আসো যে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে কি ঝামেলা আছে, যে কারণে আমার পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো, এই এ বি সি ডি এদের ইলেকট্রন বিন্যাস আমরা করব। যখনই তোমাকে যে কোনো কিছু আয়নীকরণ শক্তি বের করতে বলবে, ইলেকট্রন বিন্যাস তুমি অবশ্যই করবা। খেয়াল করে দেখো, আমরা এ মানে কি বলছি, আবার এখানে লিখি, এ মানে কার্বন, বি মানে হচ্ছে আমাদের নাইট্রোজেন, সি মানে অক্সিজেন, ডি মানে কি আমাদের, ডি মানে আমাদের সিলিকন। তাহলে এ হচ্ছে আমাদের এই কার্বন, আমরা লিখি যে কার্বন, আমরা আগেই লিখে দিব এবিসিডি কি, কার্বন 6, কার্বন 6 মানে 1s2 2s2 2px 2py 2pz 2pz, তার মানে হচ্ছে 1 1 0। নাইট্রোজেন যে আছে আমাদের, নাইট্রোজেন 7, তার মানে নাইট্রোজেন 1s2 2s2 2px1 2py1 2pz1। ঠিক আছে, আর আমাদের কি রয়েছে, অক্সিজেন আছে। উপরের জায়গাগুলো আমি একটু মুছে দেই, আমার এখানে যেহেতু জায়গা কম, উপরের কথাগুলো আমি একটু মুছে দেই। এখানে আমাদের কি আছে, অক্সিজেন আছে। অক্সিজেন কি আমাদের, খেয়াল করো, অক্সিজেন হচ্ছে 8, 1s2 2s2 2p x 2py 2pz, আমাদের হচ্ছে 2 1 1। তাহলে এইখানে খেয়াল করো, এই কার্বন নাইট্রোজেন অক্সিজেন, আর আরেকটা ডি মানে হচ্ছে সিলিকন, সিলিকন কত 14, সিলিকন ভ্যালি না, 1s2 2s2 আমাদের 2p6 আর 3s1, আমাদের 3s না কত 4 10 3s2, আর হচ্ছে আমাদের 3px1 3py1 3pz0। এখন খেয়াল করে দেখো এই জায়গাটায়, এখানে খেয়াল করো, এই যে আমাদের নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের মধ্যে এই কি দেখো, এই যে পি অরবিটাল যে তিনটা আছে, পি উপশক্তি স্তরে যে তিনটা অরবিটাল আছে, px py pz, প্রত্যেকের মধ্যে একটা করে ইলেকট্রন আছে, মানে প্রত্যেকে হ্যাপি ফ্যামিলি। এই যে দেখো, এটা হচ্ছে বক্স, পি অরবিটালের বক্স হচ্ছে এটা হচ্ছে পি অরবিটালের বক্স। এই বক্সের মধ্যে আমাদের তিনটা ঘর আছে, তিনটা বক্স, px py pz, প্রতি বক্সে একটা করে বিজোড় ইলেকট্রন আছে, একমুখী একটা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে ও হ্যাপি ফ্যামিলি, ও অর্ধপূর্ণ। একটা জিনিস মনে রাখবা, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল গুলো সবচেয়ে স্থিতিশীল হয়। সবচেয়ে স্থিতিশীল হয় কে, পূর্ণ এবং অর্ধপূর্ণ। পূর্ণ সবচেয়ে বেশি স্থিতিশীল, তারপর অর্ধপূর্ণের স্থিতিশীলতা। তাহলে অর্ধপূর্ণ যেহেতু বেশি স্থিতিশীল, তার থেকে ইলেকট্রন বের করা বেশি কষ্টসাধ্য। তোমরা এখানে বলবা যে অর্ধপূর্ণ অবস্থায় ইলেকট্রন সমূহ, যখন কোনো অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন সেটি স্থিতিশীল, সেই অবস্থায় একটি ইলেকট্রন বের করতে অধিক পরিমাণ শক্তি দরকার হয়, তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি। আমাদের এখানে অক্সিজেনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল না, কিন্তু অক্সিজেনের থেকে কার আয়নীকরণ শক্তি বেশি হবে, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে। কেন নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে কারণ নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন দিয়ে অর্ধপূর্ণ অরবিটাল আছে। আর এখানে কি অর্ধপূর্ণ অরবিটাল আছে, এই জায়গায় অর্ধপূর্ণ অরবিটাল, এখানে অর্ধপূর্ণ অরবিটাল আছে, বা এখানে অর্ধপূর্ণ অরবিটাল আছে, কোন জায়গায় অর্ধপূর্ণ অরবিটাল আছে, নাই। আর সিলিকন, সিলিকন সবচেয়ে কম কেন, কারণ সিলিকন আমাদের উপর থেকে নিচে গিয়েছে, আমরা জানি উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এখন বলতে পারো ভাইয়া কেন হ্রাস পায়, আমরা কিভাবে এই জিনিসটা লিখবো, এই ইলেকট্রন বিন্যাস দেখাইলে কি আমাদের হবে, ইলেকট্রন বিন্যাসের সাথে একটু ছবি দিয়ে দিতে পারো, তো ছবি দিয়ে কিছু কথা ব্যাখ্যা করতে পারো। যেমন তুমি যখন সিলিকনেরটা বলবা, ধরো তুমি সিলিকনেরটা বললে, এই ছবিটা তোমার জন্য অনেক কার্যকরী, যে এই আমাদের কেন্দ্রীয় নিউক্লিয়াস, এখানে আমাদের তিনটা কক্ষপথ থাকে, কয়টা কক্ষপথ, তিনটা আমাদের অরবিট থাকে। এই অরবিটে দুইটা ইলেকট্রন, এই অরবিটে আমাদের কয়টা ইলেকট্রন, এই অরবিটে আমাদের 8টা ইলেকট্রন, আর এই অরবিটে আমাদের কি হয়েছে, এই অরবিটে আমাদের 4টা ইলেকট্রন আছে। এই অরবিটে আমাদের কয়টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন আছে। যদিও আমাদের হচ্ছে যে এভাবে দেখানোই ভালো, কারণ উত্তেজিত অবস্থায় 4টা বিজোড় ইলেকট্রন হয়, নরমালি তো আমাদের 2টা জোড় আর 2টা বিজোড় ইলেকট্রন থাকে, সেটা দেখানোই ভালো। তো এখানে আমাদের এই যে এখানে তুমি যেটা বাংলায় কথায় লিখবা, যে ছবিটা দেখিয়ে, যে এটি একটি সিলিকনের ছবি, এই সিলিকনে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নিউক্লিয়াস কর্তৃক
আমাদের সর্ববহিস্থ কক্ষপথের বিজোড় ইলেকট্রনের যে প্রভাব সেটি কম হবে। কারণ কি? কারণ হচ্ছে এই বিজোড় ইলেকট্রনটাকে কেন্দ্রীয় নিউক্লিয়াস থেকে আকর্ষণ করার আগে এটার s অরবিটাল পার হইতে হয়, এটা প্রথম কক্ষপথের বাধা পার হইতে হয়, দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রন মেঘ আছে সেটার বাধা পার হইতে হয়। সো ইলেকট্রন মেঘের প্রভাবে প্রথম কক্ষপথের ইলেকট্রন মেঘ দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন মেঘ পার হয়ে তারপর এই তৃতীয় কক্ষপথে সেই বিজোড় ইলেকট্রনকে আকর্ষণ করতে হয়। তাই এর আকর্ষণ বলটা কম, এর আকর্ষণ বলটা কম। এই তৃতীয় কক্ষপথে যে বিজোড় ইলেকট্রন আছে এটা কেন্দ্র থেকে কম বলে আকৃষ্ট হয়। কিভাবে আকৃষ্ট হয়? কম বলে আকৃষ্ট হয়। তো যেহেতু কম বলে আকৃষ্ট হয় তো তাকে সুন্দর মতো টান দিয়ে নিয়ে যাওয়া সহজ। এটা হচ্ছে যে অনেকটা মুরগির বাচ্চাদের মতো, মুরগির বাচ্চাদের প্রতি কাক খুব আকৃষ্ট থাকে, চিল খুব আকৃষ্ট থাকে, এই জন্য মুরগিরা বাচ্চাগুলোকে একদম তার পাখার নিচে রাখে। কোনো কারণে যদি হচ্ছে যে বাচ্চা একটু দূরে চলে যায়, যে বাচ্চা দল ছুট হয়ে যায় মায়ের থেকে, তখনই এসে ছোবল মেরে নিয়ে যায়। সেখানে মায়ের ভূমিকা হচ্ছে নিউক্লিয়াস, সে এই ইলেকট্রন গুলোকে প্রবল বলে আকৃষ্ট করে ধরে রাখছে। যখনই যে দূরে চলে যাবে, আকর্ষণ বল কমে যাবে, তখনই সেখান থেকে ইলেকট্রন অপসারণ সহজ হবে। তাহলে আমাদের ক্রমটা কি হবে? এই যে আমরা এ বি সি ডি তে আয়নীকরণ শক্তির ক্রম করছি, তাহলে আমাদের কে সবচেয়ে বেশি হচ্ছে আয়নীকরণ শক্তি হবে? নাইট্রোজেন আয়নীকরণ শক্তি বেশি, দেন আমাদের অক্সিজেন, দেন কে আমাদের কার্বন, তারপর হচ্ছে আমাদের সিলিকন, বা বললে আমাদের এই যে সি ছিল, দেন ডি, দেন আমাদের না সি, সি এর পর সরি প্রথম বি, বি এর পর হচ্ছে আমাদের সি, সি এর পর এ, দেন আমাদের হচ্ছে এই ডি। তাহলে এই জিনিসটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে আমার স্টুডেন্টরা। প্রশ্ন কিন্তু এইভাবেই ঘুরায় পেঁচায় আসবে, এছাড়া ঘুরায় পেঁচায় আসার মতো কিচ্ছু নাই। এই প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা মোর দেন 90% ইন এনি বোর্ড। ঠিক আছে, তো এই প্রশ্নটা লিখতে পারবে আমার স্টুডেন্টরা, জানায় দাও কমেন্টে। এরপর আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি নিয়ে। নেক্সট টপিক আমাদের হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে আয়নীকরণ শক্তি ক্লিয়ার, কার আয়নীকরণ শক্তি বেশি, কার আয়নীকরণ শক্তি কম, কেন বেশি কেন কম। ঠিক আছে, এখন একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া বাম থেকে ডানে কেন বাড়ে? উপর থেকে নিচে বুঝলাম কক্ষপথ বাড়তেছে এই জন্য আকর্ষণ কমতেছে, বাম থেকে ডানে কেন বাড়ে? ধরো হচ্ছে যে এটা আমাদের, আমরা কার্বন দেখাই, এটা ধরো আমি কার্বন দেখাই, এটা হচ্ছে আমাদের একটা কার্বন, এটা হচ্ছে আমাদের একটা কার্বন, এই যে কার্বন, এই কার্বনের এখানে আমাদের ইলেকট্রন আছে কয়টা? আমাদের ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে আমাদের আমাদের দ্বিতীয় কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। আচ্ছা সিলিকন আমি কি দেখাইলাম একটু আগে? সিলিকন আমি ভুল দেখাইছি মনে হয়। সিলিকন তো আমি হচ্ছে এই যে 10, 10, তারপর হচ্ছে যে আমাদের কি দেখাইছি? 10 আর হচ্ছে 14, সিলিকন 14 আমি দেখাইছি এরকম, তাই না ভাইয়া? এরকম দেখাইছি, তাই তো? এরকম দেখাইছি যেটা, এটা তো আমি বেসিক্যালি হচ্ছে 16টা 10 আর 16টা ইলেকট্রন দেখাচ্ছি, 16টা না, ওদের হচ্ছে 14টা ইলেকট্রন থাকে। তো একটা জোড় আর বাকি দুইটা এভাবে, এই পাশটা হবে না, এটা সিলিকন যে দেখাইছি এই পাশ হবে না, এরকম 4টা ইলেকট্রন হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি কার্বন দেখাইতে চাইছিলাম। এই কার্বন যে আছে, এই কার্বনে খেয়াল করে দেখো, এই কার্বনের মধ্যে আমাদের হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের কার্বনের গঠন। তাহলে দেখো এটা কার্বন আর এটা কি আমাদের, এটা হচ্ছে যে আমাদের, এটা কি আমাদের, এটা হচ্ছে ধরো আমি এখানে আঁকলাম হচ্ছে নাইট্রোজেন, এখানে আমি আঁকলাম নাইট্রোজেন। এখন এই দুইজনের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করে দেখো, দুইজনের কক্ষপথই দুইটা, এখানেও দুইটা কক্ষপথ, এখানেও দুইটা কক্ষপথ, কিন্তু এখানে আমাদের মোট 6, এখানে আমাদের ধনাত্মক চার্জ কত? 6টা পজিটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ কত? 7টা পজিটিভ চার্জ আছে। সো কক্ষপথ কিন্তু আমাদের বাড়েনি, কিন্তু পজিটিভ চার্জ বাড়ছে। পজিটিভ চার্জ বাড়ার সাথে নেগেটিভ চার্জ বাড়ছে। তো 7টা প্রোটন 7টা ইলেকট্রনকে অনেক তীব্রভাবে আকর্ষণ করে। এর থেকে 6টা প্রোটন ও 6টা ইলেকট্রনের আকর্ষণ একটু কম। 6টা প্রোটন 6টা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করে, 7টা প্রোটন 7টা ইলেকট্রনকে তার থেকে অধিক বলে আকর্ষণ করে। এই জন্য এটার আকার ছোট হয়ে যায়, এটার আকার বড় হয়। আমাদের এই কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে আকারে কিন্তু এই নাইট্রোজেন বড়, আকার, আকার অনুযায়ী কে বড়? কার্বন বড়, নাইট্রোজেন ছোট। আমাদের নাইট্রোজেনের আকার ছোট, কার্বনের আকার বড়। সো এটার আকার ছোট হওয়ার কারণে কি হয়েছে? এটা প্রবল আকর্ষণের কারণে ছোট হয়ে যায়। এজন্য এই যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলো প্রবল ভাবে আকৃষ্ট হয়। এই ইলেকট্রন গুলো প্রবল ভাবে আকৃষ্ট হওয়ার কারণে এখান থেকে সহজে টান দিয়ে ইলেকট্রন নিয়ে যাওয়া সহজ না। তো এজন্য বাম থেকে ডানে যত যাবে আমাদের আয়নীকরণ শক্তি তত বাড়তে থাকবে। সেম গোজ টু ইলেকট্রন আসক্তির জন্য। এখন এই ইলেকট্রন আসক্তিতে যদি আমরা আসি, নেক্সট কথা, তাহলে আয়নীকরণ শক্তি নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে কিন্তু কমেন্টে জানায় দিবা। এখন আসা যাক আমাদের ইলেকট্রন আসক্তি নিয়ে।
এই যে ইলেকট্রন আসক্তি যে আমাদের রয়েছে, এই ইলেকট্রন আসক্তিও কিন্তু আমাদের গ্যাসীয় অবস্থায় হবে, গ্যাসীয় সিচুয়েশন ছাড়া কিন্তু আমাদের ইলেকট্রন আসক্তিও হবে না। তাহলে আমাদের এই সবগুলো জিনিস কিন্তু গ্যাসীয় অবস্থার জন্য ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। এই ইলেকট্রন আসক্তি আমাদের কি, দেখো এটার সংজ্ঞাও সেম, এখানে জাস্ট গ্যাসীয় অবস্থায় দেখা যায় আমরা কি করি, যে ধরো আমাদের ফ্লোরিন, এই ফ্লোরিনের সাথে একটা পজিটিভ ঋণাত্মক একটা ইলেকট্রন প্রবেশ করায় তাকে নেগেটিভ চার্জ পার্টিকেলে কনভার্ট করা হয়। সো এখানেও কিন্তু আমাদের গ্যাসীয় অবস্থায়, তাহলে সংজ্ঞা সেম। সংজ্ঞা কি ছিল এখানে, গ্যাসীয় অবস্থায় কি ছিল, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করছি, এক মোল বিচ্ছিন্ন পরমাণুর সাথে একটা ইলেকট্রন যোগ করে তাকে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে, কিসে পরিণত করছি আমরা, একক ঋণাত্মক আয়নে পরিণত করেছি। এই যে তাকে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে আমাদের যে পরিমাণ শক্তি নির্গত হয়, এখানে শক্তি কি হবে, নির্গত হবে। এর আগে শক্তি কি হয়েছে, প্রয়োজন হয়েছে, এখানে শক্তি কি হবে, এখানে শক্তি নির্গত হবে। সো এটার শক্তি নির্গত হয় কত, -328 কিলো জুল, -328 কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল আমাদের শক্তি নির্গত হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে খেয়াল করো যে আমাদের ক্লোরিন, এটা হচ্ছে গ্যাস, এই ক্লোরিন গ্যাস থেকেও আমাদের গ্যাসীয় অবস্থায় ক্লোরিনের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর সাথে একটা ইলেকট্রন যোগ করে তাকে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, এখানে কিন্তু শক্তি নির্গত হয়, নট প্রয়োজন, কথায় কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা দেখো কি পরিমাণ শক্তির প্রয়োজন হয়, নিশ্চয় নির্গত হয়। দেখো খেয়াল করে দেখো আমাদের এই দুইজনের মধ্যে ক্লোরিনের আমাদের হচ্ছে আয়নিক ইলেকট্রন আসক্তি বেশি ফ্লোরিন থেকে। এটা খুব আমাদের হচ্ছে যে একটা ভয়ঙ্কর নিউজ, কারণ এই ইলেকট্রন আসক্তি আমরা জানি, ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে কি হয়, ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। এই যে উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে যে এই যে আমাদের জিনিসটা, এই যে আমাদের এখানে কি হওয়ার কথা ছিল, যে আমাদের ফ্লোরিন ক্লোরিন, ক্লোরিন তো নিচে, সো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা ছিল, বাট এখানে ইলেকট্রন আসক্তির মান বেশি 300। মাইনাসটা খেয়াল করা যাবে না, মনে করতে পারে অনেকে যে -349 মানে তো কম, -328 মানে তো বেশি না, মাইনাস খেয়াল করা যাবে না, এখানে মাইনাসটা জাস্ট বোঝাচ্ছে শক্তি নির্গত হচ্ছে। এটা 349 কিলো জুল আর এটা 328 কিলো জুল, তো আমাদের নিয়ম অনুযায়ী তো কমার কথা ছিল, বাড়লো কিভাবে, এটাই হচ্ছে যে আমাদের পরীক্ষার প্রশ্ন। এবং এই প্রশ্নটা 2015, 16, 17 3 সালে ঢাকা বোর্ডে হ্যাট্রিক বার পরীক্ষা এসেছে এই প্রশ্নটা। তো এই প্রশ্নটা আমাদের পরীক্ষার মধ্যে আসে। তো ইলেকট্রন আসক্তি বাকি সব জায়গায় ঠিকঠাক আছে, বাট এই ফ্লোরিন ক্লোরিনের জায়গায় ইলেকট্রন আসক্তি আমাদের কি হয়, আমাদের ইলেকট্রন আসক্তির মধ্যে সমস্যা হয়। তো এটা পরীক্ষায় কিভাবে আসতে পারে, উদ্দীপক আকারে ধরো তোমাকে দুইটা তোমাকে উদ্দীপক আকারে কিছু মৌল দেখাইলো, ঠিক আছে, উদ্দীপক আকারে কিছু তোমাকে হচ্ছে পরমাণু দেখালো, যে ধরো হচ্ছে তোমাকে কিছু দিল এই এ বি সি ডি ই, ঠিক আছে, এখন তোমাকে বললো যে এই ই, বলে দিল যে ই হলো নিষ্ক্রিয় গ্যাস, ই হলো নিষ্ক্রিয় গ্যাস, ই বলে দিছি তোমাকে নিষ্ক্রিয় গ্যাস আর্গন, নিষ্ক্রিয় গ্যাস আর্গন, বলেছে নিষ্ক্রিয় গ্যাস আর্গন। তাহলে ই যদি আর্গন হয় তাহলে ই এর আগে কি আছে, সরি আর্গন না, নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস নিয়ন। এখন ই যদি আমাদের নিয়ন হয় তাহলে এ বি সি কি, তাহলে এ হচ্ছে যে আমাদের এই ফ্লোরিন, তাহলে বি কি হবে, ক্লোরিন, সি কি হবে, ব্রোমিন, আই কি হবে, ডি কি হবে, আয়োডিন। সো এরকম আমি যেরকম দিছি এমন দিবে না, হয়তো আরো ঘুরায় পেঁচায় নানা ভাবে দিতে পারে উদ্দীপক। সো বেসিক্যালি তোমার কাছে এই এ বি সি ডি, তো পরীক্ষার মধ্যে যেটা তোমাকে জানতে চাবে, ধরো তোমাকে গ বা ঘ নাম্বার প্রশ্নে যেটা তোমার আসার সম্ভাবনা অনেক, সেটা বলতে পারে যে এ বি সি ডি এর আয়নীকরণ ইলেকট্রন আসক্তির ক্রম দেখাও, ইলেকট্রন আসক্তির ক্রম দেখাও, এই প্রশ্নটা আসতে পারে, আসক্তির ক্রম দেখাও, এটা বলতে পারে। বা আরেকটা প্রশ্ন তোমার পরীক্ষা হলে করতে পারে, সেটা হচ্ছে যে এই যে আমাদের এ বি, এ ও বি এর মধ্যে, এ ও বি এর মধ্যে বি এর, বি এর এই ইলেকট্রন আসক্তি কেন বেশি, কেন বেশি, আমাদের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা কার ছিল, এর ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল, বাট ইলেকট্রন আসক্তি কার বেশি হয়ে গেছে, বি এর ইলেকট্রন আসক্তি বেশি হয়েছে, কেন, কারণ আমাদের নরমাল গ্রুপ ভিত্তিক সম্পর্ক এই জায়গায় কেন ফলো হচ্ছে না, এটা পরীক্ষার মধ্যে একটা আমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে আসো আমরা এটা দেখার চেষ্টা করি যে কেন হচ্ছে যে আমাদের ও ফলো হইলো না। আসো
এখন খেয়াল করো এই যে ফ্লোরিন এবং ক্লোরিন এর মধ্যে আমাদের মেইন গ্যাঞ্জামটা আমাদের এই গ্রুপ 17 যে আমাদের রয়েছে এই গ্রুপ 17 ইলেকট্রন আসক্তির ক্রম গ্রুপ 17 ইলেকট্রন আসক্তির ক্রম এই যে গ্রুপ 17 আছে গ্রুপ 17 ইলেকট্রন আসক্তির ক্রম যদি আমরা বলি আমাদের এখানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি দেন ফ্লোরিন দেন ব্রোমিন দেন আমাদের আয়োডিন এখন মেইন ঝামেলা এই ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে বাকিগুলো তো ঠিক আছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক মানছে বাকিরা ক্লোরিন কেন ফ্লোরিন থেকে ইলেকট্রন আসক্তি বেশি এটাই আমাদের একটা খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা পরীক্ষায় আসবেই যে কোনো না কোনো বোর্ডে এটা পরীক্ষার মধ্যে আসবেই সো এটা খুবই খুবই কমন একটা প্রশ্ন তো এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম এর কারণটা কি আমাদের এই যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি আমাদের এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি আমি একটু শর্ট করে লিখলাম আমার যেহেতু হচ্ছে দ্রুত শেষ করতে হবে তোমাদের বা বোঝাতে হবে সুন্দর মতো সো আমি ইএ লিখলাম হ্যাঁ তোমরা আবার পরীক্ষার হলে ইএ লিখো না এই যে ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি যেহেতু আমাদের হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি আমাদের ক্লোরিন থেকে কম এই ক্লোরিন থেকে কম হওয়ার কারণ কি ক্লোরিন থেকে কম হওয়ার কারণ কি কারণ হচ্ছে আমাদের এই ফ্লোরিনের ক্ষুদ্র আকার কারণ হচ্ছে আমাদের এই ফ্লোরিনের ক্ষুদ্র আকার ফ্লোরিনের ক্ষুদ্র আকার একটা জিনিস বোঝার চেষ্টা করো আমি তোমাকে লেখায় দিচ্ছি একটা জিনিস বোঝার চেষ্টা করো এই যে আমাদের ফ্লোরিনের আমাদের হচ্ছে 9টা ইলেকট্রন থাকে এই কক্ষপথে 2টা এই কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন থাকে এখানে আমাদের 7টা ইলেকট্রন থাকে কয়টা ইলেকট্রন 7টা ইলেকট্রন থাকে এই যে আমাদের 9টা ইলেকট্রন রয়েছে জায়গায় এই 9টা ইলেকট্রন একটা মজার বিষয় বোঝার চেষ্টা করো এখানে আমাদের মাত্র 2টা কক্ষপথ দুই কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে 10টা 10টার মধ্যে এখানে কয়টা আছে 9টা আছে সর্বোচ্চ থাকতে পারে কয়টা সর্বোচ্চ থাকতে পারে 10টা 10টার মধ্যে আছে 9টা কক্ষপথ 2টা এই ধনাত্মক চার্জ 9টা পজিটিভ চার্জ 9টা নেগেটিভ চার্জকে ইচ্ছা মতো আকর্ষণ করবে তো তার সাইজ ছোট হয়ে যাবে সাইজ ছোট হয়ে যাওয়ার হবে এই ইলেকট্রন গুলা কাছাকাছি চলে আসবে সেখানে ইলেকট্রন যে মেঘ এই যে দেখো ইলেকট্রনের মেঘ এরকম ইলেকট্রনের মেঘ আছে এই ইলেকট্রনের মেঘ কি হবে দেখা যাবে যে ইলেকট্রনের মেঘ এটা তোমরা আবার আইকো না পরীক্ষার হলে তোমার আঁকার দরকার নেই বাংলা কথায় লিখলে হবে জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি এই ইলেকট্রনের মেঘ অনেক ঘন থাকে মানে ইলেকট্রন ঘনত্ব অনেক এখন এখানে নতুন যখন একটা ইলেকট্রন আনবা তো এখানেও আমাদের প্রচন্ড নেগেটিভ চার্জ তুমি নিয়ে আসতেছো আরেকটা নেগেটিভ চার্জকে তো এই নেগেটিভ চার্জ কি এই জায়গায় আসার প্রতি আগ্রহ দেখাবে সে বলবে যে এখানে তো এমনিই অনেক মানুষ আমি গিয়ে কি করবো আমাদের হয় না যে দেখা যায় এক জায়গায় অনেক মানুষ অনেকে মিলে আড্ডা দিচ্ছে ফ্রেন্ডরা তখন নতুন নতুন আমাদের কাছে মনে হয় যে আমি ওখানে যাব আমি এখানে গিয়ে আড্ডা দিব থাক আমি না দিই তখন দেখা যায় আশপাশ থেকে ডাক দিলে আরে আয় দোস্ত একবার ডাক দিলে আস না বলে যে না তোরা আড্ডা দিচ্ছিস দে কয়েকবার ডাক দেওয়ার পর তারপর আসে তাই না তো এখানে দেখা যায় যে এই ইলেকট্রনটা এখানে আসার প্রতি আকর্ষণ লাভ করবে না সে হচ্ছে যে দূরে পালায় যেতে যাবে তো এই কথাটা আমরা কিভাবে লিখবো আসো দেখো যে আমাদের এই ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিন থেকে কম কারণ ফ্লোরিনের ক্ষুদ্র আকার ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর আমরা যদি দেখি যে আমাদের ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি এই ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা কি দেখতে পাবো এটা হচ্ছে 1s2 2s2 2px 2py এই 2pz তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে ফ্লোরিন এবং এই ফ্লোরিনের মধ্যে আমরা কি দেখতে পাই এখানে দেখা যায় যে আমাদের এর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এই সর্বশেষ শক্তি স্তর কি দ্বিতীয় শক্তি স্তর এর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে সর্বশেষ শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর এর সর্বশেষ শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর এর সর্বশেষ শক্তি স্তর কি এর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এবং হচ্ছে দেখা যায় যে এখানে আমাদের এই ক্ষুদ্র জায়গায় দ্বিতীয় শক্তি স্তর এবং এই ক্ষুদ্র জায়গায় এবং ক্ষুদ্র জায়গায় আমাদের হচ্ছে এই 7টি ক্ষুদ্র আচ্ছা না এবং এই ক্ষুদ্র আকারের ফ্লোরিনে আমাদের 9টি ইলেকট্রন রয়েছে ফ্লোরিনে 9টি ইলেকট্রন থাকে ফলে এই ইলেকট্রন মেঘের ঘনত্ব কেমন হয় আমাদের ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি হয় ইলেকট্রন মেঘের ঘনত্ব কি হয় আমাদের ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি হয় ইলেকট্রন মেঘের ঘনত্ব কি হয় ইলেকট্রন মেঘের ঘনত্বটা আমাদের
অনেক বেশি হবে, ইলেকট্রন বেগের ঘনত্ব কিভাবে হবে, অনেক বেশি হবে। সো ফলে দেখা যায় যে এই ইলেকট্রন সমূহ দেখা যায় যে আমাদের আগমনকারী ইলেকট্রনের প্রতি, তো দেখা যাবে যে আমি নতুন যে ইলেকট্রনটা আনবো, আমি উপরে লিখলাম, এই জায়গাটা মুছে উপরে লিখলাম, ফলে দেখা যায় এই আগমনকারী ইলেকট্রনের প্রতি, ফলে এই আগমনকারী ইলেকট্রনের প্রতি, ফলে এই আগমনকারী ইলেকট্রনের প্রতি কি হবে, এই আগমনকারী ইলেকট্রনের প্রতি, এই দ্বিতীয় স্তরের ইলেকট্রন মেঘ বিকর্ষণ ধর্ম দেখাবে। তো বিকর্ষণ ধর্ম দেখাইলে কি ইলেকট্রন এখানে আসতে যাবে, সহজে ইলেকট্রন এখানে আসতে যাবে না। ফলে আমাদের দেখা যায় এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কমে যায়। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি, কতটুকু আসতে যাচ্ছে, বেশি আসতে যাবে না। ফলে আমাদের ফ্লোরিনের ইলেকট্রন ইলেকট্রন আসক্তি কম। ঠিক আছে, ক্লোরিনের ক্ষেত্রে কি হবে, ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যা নেই। ক্লোরিনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে কি পাবো, এখন এখানে একটা ছবি এঁকে দিবা, মাঝখানে সুন্দর মতো একটা ফ্লোরিনের ছবি আঁকবা, এখানে একটা ক্লোরিনের ছবি আঁকবা, সুন্দর করে আঁকবা, একে লিখবা যে আমাদের এই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে আমাদের এই ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5 লিখলাম, এটা ভাঙা লিখতে পারো। ওর তৃতীয় শক্তি স্তরে দেখা যায়, তৃতীয় শক্তি স্তরে বা ওর যে যোজ্যতা স্তর আছে, লাস্ট স্তর যেটা যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন থাকে। এখানে থাকতে পারে কয়টা, এখানে থাকতে পারে হচ্ছে যে 18টা থাকতে পারে। তৃতীয় কক্ষপথে থাকতে পারে কয়টা, 18টা। এই জায়গায় আছে কয়টা, 7টা। তো দেখা যায় এখানে ইলেকট্রন বেগের ঘনত্ব কম হয়, এবং 7টি থাকে। ফলে এখানে ইলেকট্রন বেগের ঘনত্ব আমাদের কি এমন থাকে, ঘনত্ব কম থাকে। ফলে আমাদের হচ্ছে সহজেই ইলেকট্রন আসতে পারে। ফলে দেখা যায় আমাদের হচ্ছে আগমনকারী ইলেকট্রন সহজেই যোজ্যতা স্তরে প্রবেশ করতে পারে। ফলে এই আগমনকারী ইলেকট্রন সহজেই যোজ্যতা স্তরে প্রবেশ করতে পারে, এবং ইলেকট্রন আসক্তি বেশি হয়, প্রবেশ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের কথা। এবং বাকিগুলোর মধ্যেও সেম কথা বলে দিবা, আরো ইলেকট্রন আমাদের হচ্ছে যে বাকিগুলোর মধ্যে দেখা যায় যে এই বিকর্ষণ কম হয়। সো এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে বেশি। এই কারণে আমাদের ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার উচিত ছিল কিন্তু ফ্লোরিনের, বাট সাইজ ছোট এসে মায়ের খেয়ে গেল। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে বেশি। বাকি ব্রোমিন এবং আয়োডিনে সেই জায়গায় আসলে কোনো প্যারা নেই, কারণ ব্রোমিনের কক্ষপথ আছে কয়টা, 4টা, আয়োডিনের কক্ষপথ আছে 5টা। তো সেই জায়গায় দেখা যায় যে কক্ষপথ অনেক বড়, এবং দেখা যায় সেখানে শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বিকর্ষণ তেমন থাকে না, এর ওদের ইলেকট্রন আসক্তিও কমতে থাকে, ওদের ইলেকট্রন আসক্তি আর বাড়ে না, ওরা ইলেকট্রন নিতে চায় না, কারণ ওদের এমনি অনেক প্রচুর ইলেকট্রন। সো দেখা যায় ওই জায়গায় ইলেকট্রন আসক্তির মান কম থাকে আমাদের এই ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে। কারেন্ট বারবার চলে যাচ্ছে। তো এখানে মেইন কথা কিন্তু তোমার হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিন, এবং পরীক্ষায় ফ্লোরিন ক্লোরিনই আসবে তোমার। ঠিক আছে, পুরাটাও দিতে পারে ফ্লোরিন ক্লোরিন, তুমি ফ্লোরিন এবং ক্লোরিন ব্যাখ্যা করে পুরোটা একটু লিখে দিলেই হয়ে যাবে। তো আমাদের ক্রমটা তাহলে কি, কার বেশি, আমাদের ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, দেন ফ্লোরিন, দেন আমাদের ব্রোমিন, দেন এবং আমাদের আয়োডিন। ঠিক আছে,
এই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি ক্রম। তাহলে এই গেল আমাদের আরেক টাইপের সিকিউ। তো দেখা যায় এক এক বোর্ডে হয়তো প্রথমটা দিবে নাহলে সেকেন্ডটা দিবে, যে কোনো একটা দিবে। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি এই তড়িৎ ঋণাত্মকতা থেকে কিছু না আসে, অন্তত তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা পরীক্ষার মধ্যে আসবে। এই তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা এত গুরুত্বপূর্ণ যে পরীক্ষার মধ্যে আসে। তড়িৎ ঋণাত্মকতা দেখা যাবে আমাদের সমযোজী যৌগে। কই দেখা যাবে? সমযোজী যৌগে। কোন সমযোজী যৌগের অণুতে, কোন সমযোজী যৌগের অণুতে, একটা সমযোজী যৌগ আছে, এই সমযোজী যৌগের অণুতে, সমযোজী যৌগের অণুতে আমাদের হচ্ছে সমযোজী যৌগ কিসের মাধ্যমে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত অণুতে দুটি ভিন্ন মৌলের দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে, ভিন্ন মৌল হইতে হবে, সেম মৌলের মধ্যে আসলে তড়িৎ ঋণাত্মকতা থাকে না, পরমাণুর মধ্যে, ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, শেয়ারকৃত ইলেকট্রন যুগল, শেয়ারকৃত ইলেকট্রন যুগল। তাহলে খেয়াল করে দেখো, তড়িৎ ঋণাত্মকতা কি? একটা সমযোজী যৌগ আছে। কি ধরনের যৌগ আছে? একটা সমযোজী যৌগ আছে। এই সমযোজীর অণুতে দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে, যুগলকে একটি পরমাণু কর্তৃক, যুগলকে একটি পরমাণু কর্তৃক নিজের দিকের, একটি পরমাণু কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে কি বলা হয়? প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। প্রবণতাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে? কি বলে? তড়িৎ ঋণাত্মকতা বলে। সো এই তড়িৎ ঋণাত্মকতাটা দেখা যায়, ধরো এই হাইড্রোজেন আর ক্লোরিন এর মধ্যে একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা একে অপরের সাথে যুক্ত হয়েছে। এই শেয়ারকৃত ইলেকট্রন দুজনের মাঝে থাকার চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন ক্লোরিন কি করলো? একটু পর নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে গেল, নিয়ে নিজে নেগেটিভ পোল হইলো, এখানে পজিটিভ পোল তৈরি হলো। সো এই যে ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে জোর জবরদস্তি করে, একেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এবং তড়িৎ ঋণাত্মকতা আমার মতে কেমিস্ট্রি বোঝার জন্য প্রাইম কোনো টপিক থাকলে সেটা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বোঝো না তার মানে তুমি কেমিস্ট্রি বোঝো না। এখন এই যে তড়িৎ ঋণাত্মকতা আছে, কিছু কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতা আমাদের জানতে হবে। সবার তড়িৎ ঋণাত্মকতা আমাদের লাগে না, আমাদের কিছু কিছু জিনিসের তড়িৎ ঋণাত্মকতা আমাদের জানতে হবে। সো তড়িৎ ঋণাত্মকতা একটা পর্যায়ভিত্তিক ধর্ম। এরা নির্দ্বিধায় বিনা বাধায় বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে। এরা কাউকে কিন্তু বাধা দেয় না। ঠিক আছে? সো যেমন আমাদের হচ্ছে যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5। তারপর হচ্ছে যে আমাদের নাইট্রোজেন এর ইলেকট্রোনেগেটিভিটি 3.0। তারপর আমাদের যে হচ্ছে ফ্লোরিন, আমাদের নাইট্রোজেনের পর অক্সিজেন, তার ইলেকট্রোনেগেটিভিটি 3.5। তারপর আমাদের ফ্লোরিন এর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে যে আমাদের 4। ফ্লোরিনের পর আছে ক্লোরিন এর ইলেকট্রোনেগেটিভিটি 3, ব্রোমিন ইলেকট্রোনেগেটিভিটি 2.8, আয়োডিন ইলেকট্রোনেগেটিভিটি 2.5। এর উপর থেকে নিচে কমতেছে, বাম থেকে ডানে গেলে কি হচ্ছে? বাড়তেছে। ঠিক আছে? আমাদের আরেকটা ইলেকট্রোনেগেটিভিটি মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে 2.1। সো ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0.5 এর বেশি হলে তখন কিন্তু পোল সৃষ্টি হয়। এই ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আমাদের যদি মোর দেন 0.5 হয়, ই এন্ড ডি কি? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। মোর দেন 5 হলে আমাদের কি সৃষ্টি হবে? পোল সৃষ্টি হবে, পোল সৃষ্টি হবে, পজিটিভ পোল এবং নেগেটিভ পোল সৃষ্টি হয়। এই হচ্ছে যে আমাদের কথা। এখন এই যে আমাদের তড়িৎ ঋণাত্মকতার এই বিষয়টা আমরা বুঝে গেলাম। এখন আসলে এই তড়িৎ ঋণাত্মকতার মধ্যে আমাদের প্রশ্নটা কি চাইছে? তড়িৎ ঋণাত্মকতার মধ্যে আমাদের বলছে যে এখানে তিনটা জিনিসের প্রভাব। তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে হচ্ছে যে আমাদের বাড়ে, উপর থেকে নিচে কমে। তো এই তড়িৎ ঋণাত্মকতার উপর আমাদের হচ্ছে কিছু প্রভাব জানতে চাইছে। কিসের কিসের প্রভাব আছে আমাদের তড়িৎ ঋণাত্মকতার উপর? তড়িৎ ঋণাত্মকতার উপর আমাদের প্রভাব জানতে চাইছে। যে পরীক্ষায় বলতে পারে যে এর থেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি কিসের প্রভাবে? তড়িৎ ঋণাত্মকতার প্রভাব, তড়িৎ ঋণাত্মকতার প্রভাব, তড়িৎ ঋণাত্মকতার প্রভাব। কিসের কিসের প্রভাবের কথা বলছে? ঋণাত্মকতার প্রভাব। তড়িৎ ঋণাত্মকতার যে প্রভাব আছে, প্রভাবের মধ্যে এক নম্বরে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে কি, প্রভাবের মধ্যে আচ্ছা প্রভাব কি কি প্রভাব চাইছে? একটা হচ্ছে যে আকার, পরমাণুর আকার। তড়িৎ ঋণাত্মকতার উপর প্রভাব হচ্ছে পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ, আর একটা বলছে ইলেকট্রন বিন্যাস। এই তিনটা জিনিসের উপর তড়িৎ ঋণাত্মকতার কি প্রভাব রয়েছে সেটা জানতে চেয়েছে। তোমাদের কিন্তু এই টপিকটা
আমাদের শর্ট সিলেবাসে আছে এবং এটা সবার উপর প্রভাব জানতে চাইছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সবার উপর প্রভাবটাই তোমার শর্ট সিলেবাসে আছে। অ্যাসাইনমেন্টের প্রশ্ন তোমাকে এটা চাইছে। আচ্ছা আমরা অ্যাসাইনমেন্ট একটু দেখি, আমরা যে এতক্ষণ পড়লাম সেই পড়া থেকে কি আমাদের অ্যাসাইনমেন্ট কভার হচ্ছে কিনা, যে ভাইয়া যে বলছে এখান থেকে একটা প্রশ্ন আসবে ঠিক আসলেও শিওর কিনা। দেখো এই যে আমাদের এখানে দেখো অ্যাসাইনমেন্টে কি চাইছে, ইলেকট্রন বিন্যাসের উপর পর্যায় সারণীর মৌলসমূহের শ্রেণীবিভাগ বর্ণনা, এটা পড়া লাইছি অলরেডি। পর্যায় সারণীতে একই মৌলের মৌলসমূহ আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যাখ্যা করে ফেলছি, তাহলে এটা তোমার কাছে চাইছে। দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যতিক্রম সহ, আমরা ব্যতিক্রম দেখলাম না, কোথায় ব্যতিক্রম হবে, আমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌল নিয়ে আলোচনা করছি তাই না, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এখানে নিয়ে আলোচনা করছি। তো ব্যতিক্রম কোথায়, ওই যেখানে পূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল আছে। ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনে ইলেকট্রন আসক্তির ক্রম বর্ণনা আমরা পড়ে ফেলছি। এখন আমাদের কাছে জানতে চেয়েছে তড়িৎ ঋণাত্মকতার উপর পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ এবং ইলেকট্রন বিন্যাসের প্রভাব জানতে চেয়েছে। এখন খেয়াল করো, এবং দ্বিতীয় কোন কোন পর্যায়ের কথা বলছে আমাদের কাছে, এখানে এখানে বলছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল সময়ের মধ্যে। আমরা এখানে লিখে রাখছিলাম একটু আগে কি, আমরা একটু আগে এখানে দ্বিতীয় পর্যায়ের মৌল সমূহ লিখে রাখছিলাম তাই না, আমরা দ্বিতীয় পর্যায়ের মৌল সমূহ লিখে রেখেছিলাম এখানে। দেখো প্রতিটার ইন্ডিভিজুয়াল প্রভাব যদি আমি বলতে যাই, পরমাণুর আকার, এই যে পরমাণুর আকার, তাহলে পরমাণুর আকার যত হ্রাস পায়, পরমাণুর আকার বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হয়, হ্রাস পায়। তাহলে পরমাণুর আকার হ্রাস পেলে, এই একটা ক্লাস রেকর্ড করার সময় 3বার কারেন্ট গেল, হঠাৎ করে কারেন্টের মাঝামাঝি বিঘ্নতি হয়। পরমাণুর আকার যদি আমাদের হ্রাস পায়, পরমাণুর আকার হ্রাস পেলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আকার যদি হ্রাস পায় তখন আমাদের তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। কারণ কি, বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। নিউক্লিয়ার চার্জের কথা যদি আমরা বলি, নিউক্লিয়ার চার্জের কথা যদি আমরা বলি, নিউক্লিয়ার চার্জ, এই যে আমাদের নিউক্লিয়ার চার্জ আছে, তার মানে কি নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসের চার্জ আমাদের যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, কারণ বাম থেকে ডানে যখন যাবে নিউক্লিয়ার চার্জ তো আমাদের বাড়তেছে। আর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের উপর বেসিক্যালি তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তি ডিপেন্ড করে, এবং যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যাদের আয়নীকরণ শক্তি বেশি, তাদের এই আমাদের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতাও বেশি। ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি যার বেশি, তার তড়িৎ ঋণাত্মকতাও বেশি। বেসিক্যালি মোলের ইলেকট্রনের বিন্যাসের উপর আয়নীকরণ শক্তি নির্ভর করে, আর যার আয়নীকরণ শক্তি বেশি তার ইলেকট্রোনেগেটিভিটিও বেশি। তো ইলেকট্রন বিন্যাসের কথাটা এভাবে বলবা যে ইলেকট্রন বিন্যাসের উপর আমাদের আয়নীকরণ শক্তি নির্ভর করে। ইলেকট্রন বিন্যাসের উপর কি নির্ভর করে, আয়নীকরণ শক্তি নির্ভর করে। ইলেকট্রন বিন্যাসের উপর আয়নীকরণ শক্তি নির্ভর করে, এই আয়নীকরণ শক্তি নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর। এবং এই যে ইলেকট্রন বিন্যাসের উপর কি নির্ভর করে, আয়নীকরণ শক্তি নির্ভর করে। এবং এই যে ইলেকট্রন বিন্যাসের উপর আয়নীকরণ শক্তি নির্ভর করে, এবং যার আয়নীকরণ শক্তি বেশি তার আমাদের তড়িৎ ঋণাত্মকতাও বেশি, যার আয়নীকরণ শক্তি বেশি তার তড়িৎ ঋণাত্মকতাও বেশি, তার তড়িৎ ঋণাত্মকতাও বেশি। এবং এখানে আরো একটু পরমাণুর আকার হ্রাস পেলে, একটু ছবি এঁকে আকার হ্রাস পেলে আমাদের দেখা যায় সেটার সাইজ ছোট হয়ে যায়, সেটার আকর্ষণ বল বাড়ে, সেই জন্য টানার প্রবণতাও বেড়ে যায়। কারণ দেখা যায় যে ফ্লোরিন আর অক্সিজেন এর মধ্যে যদি তুমি বিবেচনা করো, এই অক্সিজেনের যে নিউক্লিয়ার চার্জ আছে, অক্সিজেন যে নিউক্লিয়াসের চার্জ, আর ইলেকট্রন এর মধ্যে যে আকর্ষণ, ফ্লোরিনের প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে তার আকর্ষণ বেশি। এর আকর্ষণ যেহেতু বেশি, ওর ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাও বেশি, যে নিজের দিকে আমি ইলেকট্রন টেনে নিব, নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতাও তার বেশি। এবং এখানে আরো একটা ফ্যাক্টর আমাদের রয়েছে, সেই ফ্যাক্টরটা কি জানো, সেই ফ্যাক্টরটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার প্রবণতা। একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে আমাদের, এই যে ধরো আমাদের HCl, H হাইড্রোজেন আর ফ্লোরাইড, এই যে আমাদের ফ্লোরিন, এই ফ্লোরিনের মধ্যে ইলেকট্রন কয়টা আছে, ফ্লোরিনের ইলেকট্রন শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, আর অক্সিজেনের শেষ কক্ষপথে একটা, 8টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, ঠিক আছে। সো এই দুইটা ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করছে। এখন এই দুইটা ইলেকট্রন যদি ও ওর দিকে টেনে নেয়, তাহলে ওর প্রায় 8টা ইলেকট্রনের মতো একটা বিন্যাস আসবে, তো নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা বিন্যাস আসবে। সো এই জন্য টেনে নেওয়ার আগ্রহটা তত বেশি থাকে, এই জন্য ওর ইলেকট্রোনেগেটিভিটি আমাদের বেশি। গ্রুপ 17 মৌলগুলোর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, যে টাইমটা যদি একবার নিতে পারি আমার 8টা ইলেকট্রনের মতো আমার একটা বিন্যাস হয়, নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা বিন্যাস হচ্ছে। যদিও এই ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো বিন্যাস পাইছে, তাও সেই ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিতে চাবে, এবং আকার ছোট হওয়ায় তার আকর্ষণ বল বেশি।
অক্সিজেন থেকে ফ্লোরিনের আকার ছোট, যেহেতু আকার ছোট তার আকর্ষণ বলও আমাদের বেশি, আকর্ষণ বলের কারণেই তো আকার ছোট হয়েছে, একই সাথে আমাদের এই তড়িৎ ঋণাত্মকতা টেনে নেওয়ার প্রবণতাও তার বেশি থাকে। সো এই জিনিসগুলো সুন্দর মতো ব্যাখ্যা করবা, তোমাদের বইয়ে সুন্দর ভাষায় ব্যাখ্যা লেখা আছে, এই ব্যাখ্যাগুলো গুহ স্যারের বইয়ে বেটার হাজাইন আখতারের বই থেকে। তো এই প্রশ্ন এখান থেকে সিকিউ রিলেটেড প্রশ্ন তোমাকে বলতে পারে, যে তোমাকে বললো যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা বেশি কিসের কিসের প্রভাবে, প্রভাবগুলো ব্যাখ্যা করো। তখন তোমার এই পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ এবং ইলেকট্রন বিন্যাসের প্রভাব ব্যাখ্যা করতে হবে। তো আমি আশা করি এই সিকিউটা আমার সব স্টুডেন্টরা, এই যে আমাদের অ্যাসাইনমেন্টটা আমার সব স্টুডেন্টরা অলরেডি জমা দিছে, বাট আজকের ক্লাসটা দেখার মাধ্যমে তোমাদের এই অ্যাসাইনমেন্ট থেকে কিভাবে সিকিউ আসতে পারে সেটা কনফার্ম হয়ে গেছে। তো এটা দিতে আমি লেট করেছি, কালকে মানে আজকে আমাদের হচ্ছে 25 তারিখ, 26 তারিখ কালকে আমি তোমাদের জৈব যৌগের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, এবং জৈব যৌগের অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছে এখান থেকে কিন্তু তোমাদের একটা বা দুইটা সিকিউ তোমাদের এইচএসসি তে আসবেই। সো জৈব যৌগের সিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ অল, ক্লাসটা ছড়িয়ে দাও বন্ধুদের মাঝে, ভালো জিনিস শেয়ার করলে সব বাড়ে, ইনবক্সে খারাপ জিনিস শেয়ার না করে আমাদের ক্লাস শেয়ার করে দিবা। ওকে, থ্যাংক ইউ অল।